অনুষ্ঠানটি অন্যরকম বা বিশেষ হয়েছে যার জন্য তার নাম বা তাকে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, সুতরাং আপনারা সবাই তাকে চেনেন, তার জন্য আর অন্য কোনো বিষয় দেওয়ার দরকার নাই। সাকিব আল হাসানকে স্বাগত জানাচ্ছি জার্মানি বনশন থেকে। সাকিব, আপনাকে স্বাগত জানাই। তামিম ইকবাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি একটু যদি ব্যক্তি তামিম ইকবাল সম্পর্কে জানতে চাই। ব্যক্তি তামিম ইকবাল কি খুব রাগী, খুব ইমোশনাল, খুব যে কোনো কিছুর ক্ষেত্রে মানে ধরেন যে কোনো সময় কোন একটা মানে কোন একটা সমালোচনা বা কোন একটা মন্দ কথা, কটু কথায় কি ব্যক্তি তামিমের মধ্যে খুব মানে খুব কষ্ট হয়, মানে খুব সিরিয়াসলি নেয় ব্যক্তি না, তামিম? আমি 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 রাগী না। আমি মনে করি না যে আমি রাগী। আমার কাছে আসলে আমার খেলা আমার আমি আপনাকে এভাবে বুঝাইতে, ধরেন আমাকে মানুষজন হয়তোবা মনে করে একরকম, বাট যারা আমার ক্লোজ অথবা টিমের মধ্যে যারা থাকে, অথবা হাসি ঠাট্টা সবচেয়ে বেশি আমিই করি, আর সবচেয়ে বেশি আড্ডাও আমি মারি, সবচেয়ে বেশি হাসি ঠাট্টা আমি করি। বাট ইমোশনাল আমি বলতে যে অন এন্ড অফ, হ্যাঁ, মাঝে মাঝে নাও জিনিস অবশ্যই খারাপ লাগে। আপনি যেরকম আমিও same। আপনার একটু কিছু কিছু জিনিস খারাপ লাগে, কিছু কিছু জিনিস আপনার সহ্য করার ক্ষমতা আছে, আমারও same। এমনিতে আপনি বা আপনার সতীর্থরা কি সোশ্যাল মিডিয়া খুব বেশি ফলো করেন? মানে ধরেন আপনার একটা কথা নিয়ে, আপনার একটা খেলা নিয়ে, খেলা চলতি সময়ে আমরা দেখি যে অসংখ্য মতামত আসতেছে, আপনি ভালো, অমুক খারাপ, অমুক ভালো, আপনি খারাপ। এই জায়গাটা কি আপনারা ফলো করেন? মানে আপনারা খেলার সময় আসলে কি করেন? মানে এগুলি দেখেন, পত্রপত্রিকা পড়েন, মানে কি কি করেন? মানে আপনাকে একটা টোটাল উইথড্রয়াল দেখেন, অনেকটা আমি বলতে শুনছি যে আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি, আমি নিউজ পেপার দেখি না। কতটা সত্যি কথাটা আমি জানি না। আজকের দুনিয়ায় আপনার সোশ্যাল মিডিয়া থেকে, হ্যাঁ, আমি চেষ্টা করি যতটুকু কম দেখা যায়, বাট আপনি এত ভাবে কানেক্টেড, সামহাউ দ্য আদার ওয়ে আপনি জিনিসটা জেনে নিতেন। আপনি হয়তোবা ফেসবুকে যা দেখছেন না, আপনার একটা বন্ধু আপনাকে হয়তোবা ফোন করে বলে দিতে পারে। বাট আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যেটা বললাম যে যতটুক এটা অ্যাভয়েড করে চলা যায়, বিকজ আমি যেটা বললাম যে আমাদের 16 কোটি মানুষের 16 কোটি অপিনিয়ন থাকতেই পারে, বাট নট নেসেসারি ওই জিনিসটার সাথে আমার একমত হইতে হবে। জাতীয় দলে আপনার পূর্বসূরি যে অধিনায়ক আছেন মাশরাফি বিন মুর্তজা, এবং বিভিন্ন সময় আপনি যার কথা মানে খুবই আপনি তাকে খুব পছন্দ করেন, তার বিভিন্ন বিষয়, তো তিনি রাজনীতিতে এসেছেন, তিনি এখন সংসদ সদস্য। একই রকম ইচ্ছা আপনারও রয়েছে কিনা যে যে আপনিও রাজনীতিতে আসতে চান বা আপনি রাজনীতি করতে না, চান? আমার একটা ফটো, রাজনীতি নিয়ে আমার কোনো এক ফটো ইচ্ছা নেই। মানে আমার কাছে মনে করি যে দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। আচ্ছা, দর্শকরা জানতে চাইছে যে আপনি রাজনীতি করবেন কিনা, সেটি হচ্ছে একেবারে না, মানে আপনি ভোটে দাঁড়াতে চান না, তাই তো? না, আমাকে যদি কেউ জিতায় দেয় তাও আমি দাঁড়াতে চাই না। ধরেন টেকনোক্রেট কোটায় কেউ যদি আপনাকে মিনিস্টার বানানোর অফার দেয়, তাহলে কি আপনি হবেন? না, না, অনেকে আমি বললাম যে আমি ওই পলিটিক্স এর মধ্যে আমি থাকতে চাই না। ওকে, আপনি পলিটিক্সের মধ্যে থাকতে চান না। আমি আরেকটি জায়গায়, ক্রিকেটেরই আরেকটা জায়গায় একটু আসতে চাই। আপনি বললেন যে আসলে কোচ দিয়ে কোনো সময় আরেকটি খেলোয়াড় এরকম করে বানানো সম্ভব না, কিন্তু অনেক বছর ধরে ধরেন বাংলাদেশ যখন টেস্ট খেলা শুরু করলো, সেই 2000 সালের নভেম্বর 10 তারিখ থেকে শুরু করে আমরা এটি শুনছিলাম যে পাইপ লাইন আমাদের ঠিক করা দরকার, আমাদের খেলোয়াড় উঠিয়ে আনার যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন প্রতিভাগুলি আছে সেগুলি উঠিয়ে আনা দরকার, মানুষের মধ্যে আগ্রহটা বাড়ানো দরকার ইয়াংস্টারদের মধ্যে। সেই পাইপলাইনটা কি এখন ঠিক আছে বলে আপনি মনে করেন? মানে আমাদের বোর্ড কি অলরাইট অ্যাবাউট দ্যাট, যে মানে শুধু ঢাকা বা বড় শহরগুলি কেন্দ্রিক, খুলনা এরকম বড় শহরগুলি কেন্দ্রিক না, চিটাগং এরকম না, কিন্তু সারা বাংলাদেশেই যাতে একটি ছেলে যদি প্রতিভাবান হয় তাকে যেন ইকুয়াল অপরচুনিটি দেওয়া যায়, সেই ব্যাপারে কি বোর্ড সিরিয়াস? আপনি কি মনে হয়? দেখেন, আমাদের ইমপ্রুভমেন্টের তো শেষ নাই। জিনিসটা ভালো থাকলে আরো ভালো করা যায়। বাট যেটা আমি বললাম যে ধরেন এজ লেভেল নিয়ে ক্রিকেট বোর্ড কিন্তু বেশ সিরিয়াস। আজকে দেখেন আমরা এজ লেভেলে আন্ডার 19 টুর্নামেন্টে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি। তো নিশ্চয়ই কিছু জিনিস তো অবশ্যই ভালো হচ্ছে, বাট সাথে এটাও বলতে চাবো যে হ্যাঁ, আরো ভালো করা সম্ভব। আরো ভালো। বিপিএলটা
খুব আমরা দেখি যে বাংলাদেশে যে প্রিমিয়ার লিগ সেটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আপনার প্রিয় সতীর্থ, আগের অধিনায়ক, পরের অধিনায়ক, তাদের সাথে একটা বেশ জমজমাট লড়াই আমরা এটার মধ্যে দেখতে পাই। বিপিএলটা যেহেতু খুবই শর্ট ফরম্যাটের, মানে ওয়ান ডে ফরম্যাটে কি এরকম একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা প্রতিযোগিতা হলে বা আরেকটু লঙ্গার ভাষণে এটা প্রতিযোগিতা হলে কি এটা আরেকটু ভালো হতো? আপনার কাছে কি মনে হয়? মানে খুব আমার কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যে যেটা জিনিসটা মানুষের খুব আগ্রহ থাকবে। আমার কাছে যে জিনিসটা আমি ফিল করি, যে টি-20 বিপিএল ইজ আ ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট থিং, ওটা নিয়ে আমি কথা বললামই না। ধরেন ঢাকা প্রিমিয়ার লিগ টেলিভাইজড হয়, তখন কিন্তু এটার পুরো চামটাই অন্যরকম হয়ে যাবে। আমি কিন্তু এখনো বিশ্বাস করি, আর আপনি যদি যে কোনো ক্রিকেটারকে বাংলাদেশে জিজ্ঞেস করবেন যে সবচেয়ে কম্পিটিটিভ ক্রিকেট কোনটা বাংলাদেশে, বাংলাদেশের সবচেয়ে কম্পিটিটিভ ক্রিকেট হলো ঢাকা প্রিমিয়ার লিগ। এই সিরিয়াসনেস ওকে। থাকে প্লেয়ারদের মধ্যে, যে এই যে কম্পিটিশনটা হয়, এটা খুব ভালো। আমি এটাই যদি এটা আমরা সামহাও টেলিভাইজ করতে পারতাম, তাহলে এটার চামটাও একটু অন্যরকম হয়ে যেত। ধরেন অনেক স্পন্সরও আসতো, জিনিসটা আরো সুন্দরভাবে হতো। আহ, তো এই ঢাকা প্রিমিয়ার লিগ যদি আমরা সামহাও টেলিভাইজ করতে পারি, বা আমাদের যে ফার্স্ট ক্লাস খেলাগুলো আছে এগুলো যদি একটু টেলিভাইজ করতে পারি, তাহলে দেখবেন যে মানুষজনের ইন্টারেস্ট বাড়ছে, খেলার কোয়ালিটিও ভালো হচ্ছে। তো এই জায়গায় হয়তো বা আমরা এখনো পুরোপুরি ভাবে ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, আপনি বলছেন যে যদি খেলাগুলি টেলিভিশনে দেখানো হতো বা টেলিভাইজ করা হতো, তাহলে ডেফিনেটলি এটি আমারও মনে হচ্ছে। কিন্তু এইটির ক্ষেত্রে কি বোর্ড কোনো উদ্যোগ নিতে পারে বলে আপনি মনে করেন যে এটাতে বোর্ডের উদ্যোগ নেওয়ার আছে? যেমন বোর্ড এই খেলাগুলি কোনো একটা কর্পোরেট স্পন্সরশিপ বা অন্য কোনো কিছু আকর্ষণ করার জন্য নতুন করে কোনো কিছু করলো বড় জায়গায়, সেরকম কোনো কিছু কি করার আছে বলে আপনি মনে করেন? নাকি যারা আমি মনে হয় যতটুকু শুনেছি দুটা বোর্ড দেখেছি, চেষ্টা দুইটা অবশ্যই পর্ব করে। দেখা হয়েছে। যেহেতু আসলে টাইমের ডিফারেন্স থাকে, পরে অবশ্যই ইউটিউবে দেখা যায়, এবং যে দুইটা পর্ব দেখা হয়েছে আসলে পরে ইউটিউবেই দেখা হয়েছে। যেটা হয় যে আসলে দুই মেয়েকে সামলানোর পরে যতটুকু সময় থাকে চেষ্টা করি নিজেকে কিভাবে দেয়া যায়। আহ, এখন একটা ভালো টাইম আমার জন্য রাত 2টা। এটা হচ্ছে যে একটু পরে সেহেরির টাইম হয়ে যাবে এখানে। ও বাচ্চা আচ্ছা আচ্ছা দুইজনই আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। এখন ঘুমের অবস্থায় আছে, দুই বাচ্চাই মানে ঘুমিয়ে পড়েছে। তো যদিও ছোট বাচ্চা উঠে যাবে, ও হয়তো নেক্সট 1-2 ঘন্টার ভেতরেই উঠে যাবে। নরমালি প্রতি 3 ঘন্টা পর পর উঠে খাই, ডায়পার আচ্ছা চেঞ্জ করতে হয়, এবং তারপরে আবার ইয়েতে যায়, ঘুমায় যায়। সো এই কারণেই একটা ব্রেক আসে। এই কারণে আসলে টাইমটা আপনার সাথে ওইভাবে অ্যাডজাস্ট করা। আ- আচ্ছা, তো এইটা ফ্যান্টাস্টিক। আমি যেটি বলতে চাইছিলাম, তামিম যাদের সাথে কথা বলছেন, মানে হুম, হুম। মুশফিক, রিয়াদ, মাশরাফি, কিংবা নতুন খেলোয়াড়দের মধ্যে তাসকিন বা রুবেল, তাদের সব কথোপকথনে বা সব আলোচনায় কিন্তু আলাদাভাবে আপনার কথা আসছে। মানে আপনার যে প্রভাব বা আপনার যে আপনাকে যে মিস করা, আপনাকে যে মনে করা, সেটি কিন্তু একটি বিশাল জায়গা থেকে আছে আমাদের যারা খেলোয়াড়। কারণ আপনি দেখবেন আলাপ হচ্ছে মাশরাফি এবং তামিমের মধ্যে, প্রশ্ন হচ্ছে তামিম মাশরাফিকে প্রশ্ন করছেন যে আপনি এটা এখানে কেন করছেন বা এই ডিসিশন কেন নিচ্ছেন। মাশরাফি কিন্তু আপনার কথা আলাদা করে বলছেন এবং সেখানে আপনার ক্যারেক্টার আমরা কিছুটা বুঝতে পারছি। তো আপনার যে এই সময়টা, যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না, শুধু করোনার কারণে না, অন্য কারণে, এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন, যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সবকিছু মিলিয়ে? সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট, টাফ। বাট একটা দিক থেকে ভালো, মানে খারাপের ভেতরে আমি সবসময় ভালো কিছু খোঁজার চেষ্টা করি। মানে কোনো হুম, সময় যত খারাপ সিচুয়েশন থাকে আমি চেষ্টা করি যে ওখান থেকে ভালো কোনো একটা জিনিস নেয়ার। হুম, তো এর ভেতরে ভালো জিনিস হচ্ছে, যেহেতু ওয়াইফ প্রেগনেন্ট ছিল, হুম, লাস্ট মোমেন্ট ছিল, ওই সময় পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো যেটা এবার থাকতে পেরেছি, প্রথম সন্তানের সময় থাকতে পারিনি। হুম, সো এটা একটা ভালো দিক। বাচ্চা হয়ে গেল, টেক কেয়ারও করার সুযোগ পাচ্ছি। ফার্স্ট বাচ্চার সময় সেটা পারিনি। তো এই ২ টা খুব ভালো একটা পজিটিভ দিক। বাট স্বাভাবিকভাবেই মানে এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে, না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না। হ্যাঁ, যদিও এখন কোনো খেলাই হচ্ছে না, আনসার্টেনটি তে আছে হুম, কখন খেলা শুরু হবে কিংবা কখন হবে না। বাট যখনই হবে তারপরেও তো আমি জানি না যে আমি আসলে আমার টাইম তো আছে আরো প্রায় ৬ মাস, ৫.৫ মাস, ৬ মাসের মতো। তো হুম, আমার তো অতদিন বাকি আছে। সো যদি নেক্সট ১ মাস পরে খেলা শুরু হয়ে যায়, সো আমি আরো ৪ মাস, ৫ মাস, ৬ মাস পরে খেলবো। তো ওই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে এবং খারাপ লাগার মতোই বিষয়। বাট আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপেরিয়েন্স, শেখার অনেক কিছু আছে। আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা
অবহেলা ছলে দেখি কিংবা নেয়ার চেষ্টা করি, যেটা আসলে নেওয়া উচিত না। আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি। আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল 2016 সালে, তখনও আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, সেটি একটি অন্য কারণে, এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন, খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে। মানে স্বাভাবিক। একটা প্লেয়ারের জন্য মাঠে আসলে থাকাটাই সবথেকে বড় ইম্পোর্টেন্ট। মানে মাঠে না যাওয়াটাই হচ্ছে সবথেকে কষ্টের বিষয়। সব রাইট। ধরেন আমি খেলছি, কোথায় খেলছি অত ইম্পোর্টেন্ট না। আমি যে খেলছি এটাই আমার কাছে ইম্পোর্টেন্ট। সো ওই জায়গাটাতে যখন আপনি যেতে পারছেন না কিংবা খেলতে পারছেন না, স্বাভাবিকভাবে অনেক, অনেক খারাপ লাগার বিষয় এখানে থাকে। সাকিব, আপনার কাছে একটু আরেকটু সিরিয়াস বিষয়ে একটু কথা বলি। আপনি সর্বশেষ আমরা দেখেছি যে আপনি খেলোয়াড়দের অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, খেলোয়াড়রা আপনাদের পাশে ছিলেন এবং কিছু কিছু বিষয় যেগুলি খুবই যৌক্তিক বোর্ডের কাছে আপনি আসলে উপস্থাপন করেছিলেন। সে